5ই আগস্টের পরিবর্তনে আমি বলবো আমাদের হওয়া ছিল যুগান্তকারী, কিন্তু এটা যুগের অন্ত ঘটায় নাই। আবারও একই যুগ চলছে কিনা আপনারা বিচার করবেন। যদি সে তার উদ্দেশ্য সাধন করতে চায়, তাকে বলতে হবে যে 1971-এর যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটাকে অঙ্গীকার করেই তাকে নিজের স্বার্থ সাধন করতে হবে, সেটাকে বিয়োগ করে নয়। অনেকের মধ্যে এই দ্বিধা দেখা দিচ্ছে। সেইটা কেন হয়েছে? সেদিন তারেক রহমান সাহেবের সংবর্ধনায় আমাদের সম্পাদকদের সামনে তারেক রহমানের যে বক্তৃতা পত্রিকা এসেছে, আমি সেটা থেকে উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলছেন, আমরা কিছুতেই আর 5ই আগস্টের আগের জামানায় ফিরে যেতে চাই না। সেটা তো সত্যি হয়। আমাদের যে গণভোট হচ্ছে, যে 5ই আগস্টে আমরা যা করেছি, যে আমাদের যেটাকে আমরা বৈষম্য বিরোধী জুলাই আন্দোলন বলি, তার অঙ্গীকারকে আমরা অঙ্গীকার করছি না করছি না, এই প্রশ্ন আমাদের যুগের সামনে ঝুলে আছে। সেটা শুধু রেফারেন্ডামের মাধ্যমে নয়, এটা দরকার হলে প্লেবিসাইড দিতে হবে। দুইটার মধ্যে আইনগত পার্থক্য আছে। এই জন্য ভবিষ্যৎ আমাদের সামনে রয়েছে। ঢাকা নগর যে উদাহরণটা স্থাপন করেছে, আমি আশা করি এই উদাহরণটা সারা বাংলাদেশ অনুসরণ করুক, গ্রামেও হোক শহরেও হোক। আমি মনে করি আমাদের বৈষম্যের মাত্রা আমাদের অসহনীয় পর্যায়ে যাচ্ছে। এই বৈষম্য বিশ্বে আছে, কিন্তু আমাদের নাগরিক সমাজকে যদি আমরা সেই কল্পনা করি, পরিবারের আদল মনে করি, অর্ধেক পরিবার, পুরোপুরি পরিবার না, তাহলে আমাদের সেটা অঙ্গীকার করতে হবে। কিন্তু নগর সমাজ মানেই হচ্ছে পরস্পর বিরোধী বিভিন্ন স্বার্থের লোক আমরা আছি। আমি এইটা উদাহরণ দিচ্ছি এই জন্য, দেখেন, বাংলা ভাষার নাম করেই কিন্তু 1952 সনের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সনের মুক্তি সংগ্রাম হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করে বাংলা ভাষা অপান্তে হয়ে গেল কেন? আমি শুধু বাংলা কথা বাংলার জন্য বলছি না, মাতৃভাষায় যদি আপনি শিক্ষার বিস্তার না করেন, তাহলে ঢাকা শহরে কতজন লোক নাম লিখতে পারে, কতজন লোক পত্রিকা পড়তে পারে, কতজন লোক বই পড়তে পারে, এটা হিসাব করেন আপনি। তাহলে এটা আমরা বলি এটা তো আমাদের দায়িত্ব নয়, এটা কার দায়িত্ব? দেশের শিক্ষার বিস্তার যদি আপনি করতে চান, আপনি ইংরেজি মাধ্যম শিক্ষা দিয়ে এই পর্যন্ত ভারতেও দেখা যায় শতকরা 4 থেকে 5 জন লোক স্বাক্ষর, অর্থাৎ 95 লোককে অস্বাক্ষর রেখে আপনি বিশ্বজয় করবেন, সেই স্বপ্ন অলিক। আহমদ সাহেবকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়া হয়নি। হয় না কি জন্য? উনি বুদ্ধিজীবীও নন, যেহেতু ওই পুরস্কারগুলি পাননি। এই জন্য আজকে যাদেরকে নাগরিক পদক দিলেন এজাজ সাহেব, এদেরকে কি আপনি বুদ্ধিজীবী গণ্য করবেন? এটা এই সংজ্ঞাবোধ আপনি দিলেন, কারণ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট না থাকলে থেকে বুদ্ধিজীবী হয় না। আহমদ সাহেবের একটা ভাঙাচোরা এমএ ডিগ্রি ছিল। উনি লিখতেন জন্ম শাকিন গাছবাড়িয়া, চট্টগ্রাম, আর নিচে লিখত রাষ্ট্রবিজ্ঞানে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো যা হোক, তাকে মরণোত্তর 21 পদক দেওয়া হয়েছিল। এখন আমি অনুরোধ করব মেয়র সাহেবকে এবং এখানে উপস্থিত আছে এলজিডির উপদেষ্টা যিনি আছেন, আমার ছোট ভাই আদিলুর রহমান খান শুভ্র, আপনাদেরকে অনুরোধ করব যে আহমদ সাহেবের কবরস্থানটা এখন যেখানে আছে মিরপুরের সাধারণ কবরস্থানে তুরাগেত্রী দেওয়া হয়েছিল, অবহেলায় তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দিতে দেওয়া হয়নি। সেটা আমি মনে করি স্থানান্তর করা যায়। আমি চাইব আমাদের মুসলিম ভাই বোনদের কাছেও এটা আমাদের ধর্মবিরোধী নয়। বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা নির্বাসনে পাঠিয়েছিলেন ইয়াঙ্গনে, 1862 সনে তিনি মারা যান। সেখানে 85 বছর বয়সে তাকে ওখানেই কবর দেওয়া হয়েছিল। উনি একটা পীরের স্থান দখল করেছিলেন। এই 1980-র দশকের শেষের দিকে রাজীব গান্ধীর আমলে তার কবর রেঙ্গুন থেকে এনে দিল্লিতে আনা হয়েছে। আর আমাদের মুক্তিযোদ্ধা বীর মতিউরের লাশ পাকিস্তান থেকে এনে বাংলাদেশে দাফন করা হয়েছে। আমি মনে করি আহমদ সাহেবের প্রতি আমাদের তৎকালীন রেজিম যে অবিচারটা করেছিল, এটা আমাদের সকলের প্রতি অবিচার, বুদ্ধিজীবী সমাজের প্রতি অবিচার, আমাদের চিন্তাশীলতার প্রতি অবিচার, আমাদের ভবিষ্যৎ ছাত্র এবং ছাত্রীদের প্রতি অবিচার।